হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি মৃন্ময় কোলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। আগের ক্লাসে আমরা ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগসমূহ আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। তাহলে আমরা দ্বিতীয় ভাগ উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর 5th চ্যাপ্টারে রয়েছে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে এই ক্লাসটি রয়েছে। তাহলে আমরা আজকে আলোচনা করতে চলেছি উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। এবার উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল সম্পর্কে জানতে গেলে প্রথমে আমার এর অবস্থান জানতে হবে। ভারতের মধ্যে কোথায় এই উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল অবস্থান করছে সেটা জানতে হবে। ম্যাপের দিকে তাকাও, দেখতেই পাচ্ছ এই যে সবুজ অংশটা ম্যাপের মধ্যে, এটি হচ্ছে উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। এবার এই যে বৃহৎ সমভূমি অঞ্চলটা রয়েছে, এই বৃহৎ সমভূমি অঞ্চলটা দেখো একদম উত্তর দিকে রয়েছে বলে এর উত্তর ভারত বলা হয়েছে। যদিও পূর্ব ভারতের দিকে কিছুটা রয়েছে এই অঞ্চলটা, তবুও একে উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল আখ্যা দেওয়া হয়েছে। এবার এক এক করে দেখে নিই অবস্থান সম্পর্কে। উত্তরে হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির উত্তর অংশ পর্যন্ত রয়েছে। মানে উত্তর দক্ষিণে যদি এর বিস্তার দেখি, তাহলে এই যে রয়েছে হিমালয় পর্বতমালা অর্ধচন্দ্রাকৃতিভাবে গেছে এখান দিয়ে। এবার হিমালয় পর্বতমালার ঠিক নিচ থেকে, মানে হিমালয় পর্বতমালার দক্ষিণ দিক থেকে এবার কত পর্যন্ত আছে, এই যে উপদ্বীপীয় মালভূমি, মানে এই যে সমভূমি অঞ্চলটা রয়েছে, সমভূমি অঞ্চলের ঠিক নিচে রয়েছে উপদ্বীপীয় মালভূমি। অর্থাৎ উত্তর দিকে হিমালয় পর্বতমালার দক্ষিণ দিক থেকে উপদ্বীপীয় মালভূমির উত্তর দিক পর্যন্ত উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল রয়েছে। এবার পূর্ব পশ্চিমের বিস্তার জানব। পশ্চিমে আরাবল্লী পর্বতের পূর্ব দিক থেকে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত এই সমভূমি অঞ্চল বিস্তৃত। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বত রয়েছে এইখানে। তাহলে আরাবল্লী পর্বতের পূর্ব দিক থেকে এই সমভূমি শুরু হচ্ছে। এবার এই সমভূমি আরাবল্লী পর্বতের পূর্ব দিক থেকে শুরু হয়ে কোথায় পর্যন্ত? গঙ্গা নদীর মোহনা পর্যন্ত। গঙ্গা নদীর মোহনা এখানে বঙ্গোপসাগর, গঙ্গা নদীর মোহনা পর্যন্ত কিন্তু এদিকটাতেও রয়েছে। তাহলে পূর্ব পশ্চিমে আরাবল্লী পর্বত থেকে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত এর বিস্তার ধরা যেতে পারে। এদিকে ব্রহ্মপুত্র সমভূমি রয়েছে যদিও, তাহলে পূর্ব দিকে যদি ধরি তাহলে ব্রহ্মপুত্র সমভূমি এই এত পর্যন্ত বিস্তৃত, মানে আসাম পর্যন্ত ব্রহ্মপুত্র সমভূমি বিস্তৃত। তাহলে এটা গেল অবস্থান। এবার জানবো বিস্তার সম্পর্কে। অবস্থান সম্পর্কে জানা গেল। তাহলে উত্তর দক্ষিণে হিমালয় পর্বত থেকে উপদ্বীপীয় মালভূমি পর্যন্ত, আর পূর্ব পশ্চিমে আরাবল্লী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই সমভূমি রয়েছে। এবার বিস্তার সম্পর্কে জানবো। বিস্তার যদি দেখি, প্রথমে আমরা অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার জানবো। অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার জেনে নেব। দ্রাঘিমাংশগত বিস্তার 69 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 96 ডিগ্রি 25 মিনিট পূর্ব। 69 ডিগ্রি এইদিকে যদি ধরি, 69 ডিগ্রি মানে এইখান পর্যন্ত, 69 ডিগ্রি থেকে 69 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে এখান পর্যন্ত হচ্ছে এই যে একদম শেষ মাথা পর্যন্ত 96 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত দ্রাঘিমাংশগত এর বিস্তার। মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখা যে রয়েছে, এই দ্রাঘিমাংশগত এর বিস্তার হচ্ছে এখান থেকে কতটা 69 ডিগ্রি 30 মিনিট থেকে 96 ডিগ্রি 25 মিনিট পর্যন্ত। এরপর আসছে অক্ষাংশগত বিস্তার, মানে উপর নিচে 21 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 33 ডিগ্রি 5 মিনিট উত্তর পর্যন্ত। 21 ডিগ্রি মানে নিচের দিক থেকে যদি ধরি, তাহলে এই যে লাস্ট অংশটা দেখা যাবে, এটা 21 ডিগ্রি 45 মিনিট। এখান থেকে উত্তর দিকে যদি ধরি, তাহলে এইখান থেকে যে দাগটা পড়বে, সেই দাগটা হবে 33 ডিগ্রি 5 মিনিট উত্তর। বোঝা যাচ্ছে অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার বোঝা যাচ্ছে। মানে পূর্ব পশ্চিমে দ্রাঘিমাংশগত বিস্তার, উত্তর দক্ষিণে যদি ভাগ করি সেটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার। এরপরে আসবে অ্যাকচুয়ালি এর কতটা বিস্তার রয়েছে। ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল পশ্চিম থেকে পূর্বে 3200 কিলোমিটার। মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যদি ধরি, তাহলে 3200 কিলোমিটার পথ রয়েছে। 3200 কিলোমিটার পর্যন্ত এই সমভূমি বিস্তৃত এবং উত্তর দক্ষিণে 150 থেকে 300 কিলোমিটার বিস্তৃত। 150 থেকে 300 কেন বললাম? কারণ
কোথাও 150, কোথাও 300, মানে কোথাও কম বেশি রয়েছে। মোটামুটি 150 থেকে 300 কিলোমিটার উত্তর দক্ষিণে এর বিস্তার রয়েছে। তাহলে বোঝা গেল উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলের বিস্তার কতটা, 3200 কিলোমিটার পূর্ব পশ্চিমে আর 150 থেকে 300 কিলোমিটার উত্তর দক্ষিণে এর বিস্তার রয়েছে। এরপর হচ্ছে গড় উচ্চতা কত। এই যে বৃহৎ সমভূমি অঞ্চল রয়েছে এর গড় উচ্চতা কত। এই যে বৃহৎ সমভূমি অঞ্চল এর উচ্চতা কিন্তু 300 মিটারের কম, সব জায়গাতেই 300 মিটারের কম। এখানে দেওয়া আছে প্রায় 200 মিটার, প্রায় 200 মিটার গড় উচ্চতা আমরা লিখতে পারি। কম বেশি 300 মিটারের কিন্তু সব জায়গাতেই কম, 300 মিটারের কম উচ্চতা সম্পন্ন অঞ্চল এটা। এবার এই অঞ্চলটা কিভাবে সৃষ্টি হয়েছে একটু জেনে নেওয়া যাক। এই অঞ্চলটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে হিমালয় পর্বতমালা যখন সৃষ্টি হচ্ছিল, হিমালয় পর্বতমালা যখন সৃষ্টি হচ্ছিল তখন কিভাবে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে, ভারতীয় পাত এবং এশীয় পাতের ধাক্কায়, মানে এশীয় পাতের নিচে ভারতীয় পাত যখন ধাক্কা দেয় তার ফলে পলি কুঞ্চিত হয়ে বা পলিগুলো ভাঁজ পেয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। এবার এই ঘটনা যখন ঘটছিল তখন এশীয় পাতের দক্ষিণ দিকে, মনে করি এশীয় পাত এর দক্ষিণ দিকে, এর দক্ষিণ দিকে মানে নিচের দিকে ভারতীয় পাত খুবই জোরে আঘাত হানে, ঠিক আছে, খুবই জোরে আঘাত হানে। এবার আঘাত হানার ফলে পলি কুঞ্চিত হয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হলো। কিন্তু এই যে এশীয় পাতের যে অংশটা, এখানে যে গন্ডোয়ানা ল্যান্ড ছিল, মানে এইখানে যে গন্ডোয়ানা ল্যান্ডটা ছিল সেই গন্ডোয়ানা ল্যান্ডটা কিন্তু কিছুটা বেঁকে যায় ধনুকের মতো এবং এটা উপত্যকার মতো সৃষ্টি হয়, এটা সমান অঞ্চলে সৃষ্টি হয়, এটা নিচু অঞ্চলে সৃষ্টি হয়। এই নিচু অঞ্চলটা ধীরে ধীরে কি হয়, এই হিমালয় পর্বতমালা থেকে যে সমস্ত নদীগুলি সৃষ্টি হয়েছিল সেই নদীর পলি সঞ্চয় করে এই অঞ্চলটাতে পলি সঞ্চয় করে। এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি এখানে পলি সঞ্চয় করে এই সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে আরেকবার বলি ব্যাপারটা হচ্ছে যখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হচ্ছিল তখন দুটো পাতের ধাক্কাতে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছিল। দুটো পাতের ধাক্কাতে, পরস্পরের ধাক্কাতে হিমালয় পর্বতমালার পলি ভাঁজ পেয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছিল। উত্তরে ছিল এশীয় পাত, দক্ষিণে ছিল ভারতীয় পাত। এশীয় পাতের গতি ভারতীয় পাতের থেকে কম ছিল, মানে ভারতীয় পাতের গতি বেশি ছিল। ভারতীয় পাতের গতি বেশি থাকায় ভারতীয় পাত এশীয় পাতের দক্ষিণ দিকে সজোরে আঘাত করে, তার ফলে পলি কুঞ্চিত হয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়। কিন্তু সেই সময় একটা উপত্যকার মতো নিচু অংশের সৃষ্টি হয়, সেই অঞ্চলে পরবর্তীকালে পলি সঞ্চয় হয়ে বৃহৎ সমভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে। বোঝা গেল বৃহৎ সমভূমি অঞ্চল কীভাবে সৃষ্টি হয়েছে। এবার আমরা বৃহৎ সমভূমি যে অঞ্চলটা সৃষ্টি হয়েছে সেই অঞ্চলটাকে ভূপ্রকৃতিগতভাবে ভাগ করব। সেই অঞ্চলটাকে আমরা ভূপ্রকৃতিগত ভাগ করব কিভাবে, এই অবস্থান এবং এই অঞ্চল ভেদে জলবায়ুর পরিবর্তন ভেদে একে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে ভূপ্রকৃতিগতভাবে এই যে উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলটা রয়েছে একে 3 ভাগে ভাগ করা হয়। দেখো এখানে লেখা আছে ভূপ্রাকৃতিক বিভাগ 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিন্ধু সমভূমি, একটা গাঙ্গেয় সমভূমি এবং অপরটা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। তার নামগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কোথায় এই সমভূমিগুলোর অবস্থান হতে পারে। সিন্ধু নদের পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠেছে সিন্ধু সমভূমি, এই অঞ্চলটায়। ম্যাপের দিকে তাকিয়ে দেখো, এই অঞ্চলটায় সিন্ধু নদের সমভূমি, সিন্ধু নদের বিভিন্ন উপনদী এবং সিন্ধু নদ দ্বারা যে পলি সঞ্চিত হয়ে এই অঞ্চলটা সৃষ্টি হয়েছে। কী কী উপনদী রয়েছে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এই নদীগুলির পলি পড়ে এই অঞ্চলে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে বা যে সঞ্চয়জাত সমভূমি সৃষ্টি হয়েছে সেই সমভূমির নাম হচ্ছে সিন্ধু সমভূমি। এরপর আসছে গাঙ্গেয় সমভূমি। নাম শুনে বোঝা যাচ্ছে যে গাঙ্গেয় সমভূমি কোথায় হতে পারে, গাঙ্গেয় সমভূমি গঙ্গা নদীর উপত্যকায় হতে পারে। গঙ্গা নদীর বহু উপনদী এবং শাখা নদী মিলিত হয়ে, শাখা নদীর মিলিত প্রবাহ এবং তাদের যে পলি, সেই পলি দ্বারা সঞ্চিত হয়ে তৈরি হয়েছে গাঙ্গেয় সমভূমি। আমরা জানি গঙ্গা, যমুনা, সোন, বেতোয়া, ঘরঘরা, কোশি, গণ্ডক এরকম প্রচুর উপনদী রয়েছে, যার ফলে এখানে একটা বৃহৎ সমভূমি সৃষ্টি হয়েছে। এবং গাঙ্গেয় সমভূমি কিন্তু ভারতবর্ষের বৃহৎ সমভূমি অঞ্চল, সবচেয়ে বড় যে সমভূমি তা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। তাহলে গঙ্গা নদীর আশেপাশে যে অঞ্চলটা, এইখান থেকে এই এত পর্যন্ত, দেখো ম্যাপের দিকে তাকাও, এইখান থেকে এই এত পর্যন্ত কিন্তু গাঙ্গেয় সমভূমি রয়েছে। এরপর আসছে ব্রহ্মপুত্র উপত্যকা। নাম শুনে বোঝা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদের পলি পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে বা যে সমভূমি সৃষ্টি হয়েছে তা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। আসাম অঞ্চলে এই ব্রহ্মপুত্র উপত্যকা সৃষ্টি হয়েছে। উত্তর দিকে শিবালিক পর্বত রয়েছে, নিচের দিকে মেঘালয় মালভূমি রয়েছে।
শিবালিক পর্বত এবং মেঘালয় মালভূমির মাঝে একটা নিচু অঞ্চলে তৈরি হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকা। এবার এই যে বিভাগগুলো রয়েছে সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র উপত্যকা, এই বিভাগগুলিকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে উত্তর ভারতের সমভূমিকে 3 ভাগে ভাগ করা হয়: সিন্ধু, গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র উপত্যকা। সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে এবার আমরা সিন্ধু সমভূমি যেই পার্টটা রয়েছে, সিন্ধু সমভূমির পার্টটা বিস্তারিত আলোচনা করব। সিন্ধু সমভূমি কোথায় অবস্থান করছে? আগে বলেছিলাম যে সিন্ধু সমভূমি মানে সিন্ধু নদের পার্শ্ববর্তী এলাকা। সিন্ধু নদ এবং তার যে উপনদীগুলি রয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় সিন্ধু সমভূমি গড়ে উঠেছে। দেখো, আরাবল্লী পর্বতের পূর্বে রাজস্থানের সামান্য অংশ এবং সমগ্র পাঞ্জাব ও হরিয়ানা নিয়ে এই সমভূমি গঠিত। তাহলে আরাবল্লী পর্বতের পূর্ব দিকে রাজস্থানের কিছু অংশ রয়েছে সিন্ধু সমভূমির অন্তর্গত, এবং পাঞ্জাব এবং হরিয়ানার সম্পূর্ণ অংশ সিন্ধু সমভূমির অন্তর্গত। সেই জন্য একে পাঞ্জাব এবং হরিয়ানা সমভূমিও বলা হয়। তাহলে পাঞ্জাব এবং হরিয়ানা সমভূমিও একে বলা হয়। এরপর দেখো, এই সমভূমির দৈর্ঘ্য হচ্ছে 640 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 300 কিলোমিটার। তাহলে সিন্ধু সমভূমির যে এলাকাটা, কত পর্যন্ত এলাকাটা? এই যে আরাবল্লী পর্বতের পশ্চিম দিক থেকে, আরাবল্লী পর্বতের পূর্ব দিক থেকে এই যে সিন্ধু সমভূমির এলাকাটা এখান পর্যন্ত দেখাচ্ছি। সিন্ধু সমভূমির পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে, মানে দৈর্ঘ্য বরাবর বিস্তার হচ্ছে 640 কিলোমিটার, মানে এইখান থেকে এখান পর্যন্ত 640 কিলোমিটার এর অবস্থান। এরপর হচ্ছে প্রস্থ, মানে চওড়াই কতটা? চওড়ায় 300 কিলোমিটার চওড়া রয়েছে। 300 কিলোমিটার চওড়া এই সমভূমি। চওড়ায় 300 কিলোমিটার চওড়া রয়েছে এই সমভূমি। বোঝা গেল? এর পরের পয়েন্টে আসি। এই অঞ্চলের গড় উচ্চতা কত? এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 250 মিটার। 250 মিটার। আগেই বলেছি এই সমগ্র যে সমভূমি অঞ্চলটা রয়েছে তা 300 মিটারে কিন্তু উঁচুতে অবস্থান করছে না, সবই 300 মিটারের নিচে অবস্থান করছে। তুলনামূলকভাবে এই যে সমভূমি, সিন্ধু সমভূমি, এটা কিন্তু একটু উঁচুতে অবস্থান করছে। এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে প্রায় 250 মিটার। এরপর হচ্ছে এই সমভূমি মূলত পঞ্চনদ অর্থাৎ শতদ্রু, বিপাশা, ইরাবতী, বিতস্তা এবং চন্দ্রভাগা, নামগুলো আরও মনে রাখবে। শতদ্রু, বিপাশা, ইরাবতী, বিতস্তা এবং চন্দ্রভাগা এই নদীর পলি দ্বারা গঠিত হয়েছে। তাহলে আগেই বলেছি, যখন এই যে কোশ্চেনগুলো আসবে সমভূমি অঞ্চলগুলির বর্ণনা দাও, তখন কিন্তু এই ইনফরমেশানগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নোটস তৈরি করার ক্ষেত্রে। সেই জন্য এই ইনফরমেশানগুলোকে তোমরা খাতায় লিখে নেবে এবং খুব ভালোভাবে মুখস্থ রাখবে। এবার দেখো, এই যে 5টা নদী রয়েছে, এই জন্য একে পঞ্চনদের সমভূমিও বলা হয়। কী কী নদী বললাম? শতদ্রু, বিপাশা, ইরাবতী, বিতস্তা এবং চন্দ্রভাগা। যেহেতু এই 5টা নদীর মূলত এই 5টা নদীর যে পলি দ্বারা গঠিত হয়েছে বলে একে পঞ্চনদের সমভূমিও বলা হয়ে থাকে। এবং এর নাম অনুসারেই কিন্তু পাঞ্জাব, ভারতবর্ষের একটি রাজ্য পাঞ্জাব, এর নামকরণ হয়েছে, যেহেতু পঞ্চ অব অর্থাৎ 5টা নদীর পলি দ্বারা এই সমভূমি গঠিত হয়েছে, সেজন্য এই রাজ্যটির নামও পাঞ্জাব হয়েছে। এবার দেখো পরের পয়েন্টে, এই নদীগুলির মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত। প্রথমে জানবো দোয়াব কি। দোয়াব হচ্ছে, মনে করো একটি নদী বয়ে গেছে এবং অপর একটি নদী বা উপনদী এসে সেখানে মিলিত হয়েছে। এই যে মধ্যবর্তী যে স্থানটা রইল, মধ্যবর্তী যে স্থানটা পলি দ্বারা গঠিত যে অঞ্চল, একে দোয়াব বলা হয়। তাহলে দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব। এরকম অনেকগুলি দোয়াবের সৃষ্টি হয়েছে, যেহেতু 5টা নদী পরস্পর মিলিত হয়েছে এবং 5টা নদীর মাঝের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলিকে দোয়াব বলা হয়। যেমন ধরো বিপাশা আর ইরাবতী নদীর যে মাঝে যে দোয়াব অঞ্চলটা রয়েছে তার নাম হচ্ছে বাড়ি দোয়াব। মনে রাখবে নামটা। বিপাশা এবং ইরাবতী নদীর মাঝে যে অঞ্চলটা রয়েছে তাকে বলা হয় বাড়ি দোয়াব। এরপর হচ্ছে ইরাবতী ও বিতস্তা নদীর মধ্যবর্তী অঞ্চল। ইরাবতী এবং বিতস্তা নদীর মধ্যবর্তী অঞ্চলের নাম কি? রেচনা দোয়াব। রেচনা দোয়াব। নামগুলো ভালো করে মনে রাখবে, লিখতে হবে এগুলো পরীক্ষার সময়। আচ্ছা, এবার এর পরের পয়েন্টে আসি। এই সমভূমি অঞ্চলের সুউচ্চ টিলাময় ঢিবিগুলিকে ধায়া নামে পরিচিত। সুউচ্চ টিলাময় ঢিবিগুলি ধায়া নামে পরিচিত। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে ধায়া কি। যদি ধায়া কি এরকম কোশ্চেন আসে তাহলে আমরা কি লিখব? সিন্ধু সমভূমি অঞ্চলে কিছু সুউচ্চ টিলাময় ঢিবি দেখা যায়, যেগুলি এই অঞ্চলে ধায়া নামে পরিচিত। বোঝা গেল? তাহলে ধায়া কি বললে এই উত্তরটা আমাদের দিতে হবে।
এবার আসছে এখানকার নবীন পলিগঠিত মৃত্তিকা অঞ্চল বেট নামে পরিচিত। কি বললাম? বেট নামে পরিচিত। নবীন পলিগঠিত অঞ্চল তাকে বলা হয় বেট। পাঞ্জাবে এই কথাটা এই বেট কথাটি বিশেষ প্রচলিত, মানে পাঞ্জাব সমভূমিতে এই বেট কথাটা খুবই উচ্চারিত হয় বা খুবই প্রচলিত। তাহলে কি বললাম? এখানকার নবীন পলিগঠিত মৃত্তিকা, এখানকার নবীন পলিগঠিত মৃত্তিকা কী নামে পরিচিত? বেট নামে পরিচিত। পরীক্ষায় অনেক সময় এই কোশ্চেনটা আসে যে বেট কি। তাহলে আমরা বলতে পারি পাঞ্জাব সমভূমি অঞ্চলে নবীন পলিগঠিত অঞ্চলগুলিকে বেট বলা হয় বা বেট নামে পরিচিত। এরপর আসছে এই সমভূমি অঞ্চলে শিবালিক পর্বতমালা থেকে আগত ছোট ছোট নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমি সৃষ্টি হয়েছে, যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয়েছে, মনে রাখবে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয়েছে তা স্থানীয় ভাষায় চোষ বা খোস নামে পরিচিত। কি বললাম? চোষ বা খোস নামে পরিচিত। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই সমভূমি অঞ্চল থেকে, অর্থাৎ শিবালিক পর্বতমালা থেকে, কি বলেছিলাম এই সমভূমির উত্তর দিকে কী রয়েছে? হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালার সবচেয়ে দক্ষিণের ভাগের নাম হচ্ছে শিবালিক পর্বতমালা। এই শিবালিক পর্বতমালা থেকে যে সমস্ত নদীগুলো বয়ে আসছে, সেই নদীগুলোর বয়ে আসার ফলে যে ক্ষয়প্রাপ্ত ভূমিরূপ সৃষ্টি হয়েছে, কি বললাম? ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয়েছে, সেইগুলো এখানকার নাম হচ্ছে, এই স্থানীয় ভাষায় একে বলা হয় চোষ বা খোস। চোষ বা খোস। তাহলে পরীক্ষার সময় এই কোশ্চেনটা এলে চোষ বা খোস হলে, এলে চোষ বা খোস কি এরকম ধরনের কোশ্চেন এলে আমরা বলতে পারি শিবালিক পর্বতমালা থেকে আগত নদী দ্বারা সিন্ধু সমভূমি অঞ্চলে যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে বলা হয় চোষ বা খোস। তাহলে সিন্ধু সমভূমি অঞ্চল থেকে এই সমস্ত ইনফরমেশানগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করব গাঙ্গেয় সমভূমি অঞ্চল। তাহলে এবার আমরা আলোচনা করতে চলেছি গাঙ্গেয় সমভূমি অঞ্চল। গাঙ্গেয় সমভূমি মানে গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকায় যে সমভূমি গড়ে উঠেছে তাকে গাঙ্গেয় সমভূমি বলে। এবার আমরা গাঙ্গেয় সমভূমির অবস্থান ম্যাপে দেখে নেব। গাঙ্গেয় সমভূমির অবস্থান কোথায়? সিন্ধু নদীর পর থেকে পূর্ব দিকে, মানে গঙ্গা নদীর উৎপত্তিস্থল থেকে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত, মানে সিন্ধু নদীর পূর্ব দিক থেকে, সিন্ধু সমভূমির পূর্ব দিক থেকে একদম গঙ্গা নদীর মোহনা পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত গাঙ্গেয় সমভূমি অবস্থিত। দেখো, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ রাজ্যে গাঙ্গেয় সমভূমি অবস্থিত। যমুনা নদী থেকে পশ্চিমে, যমুনা নদী থেকে পূর্বে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত, অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত গাঙ্গেয় সমভূমি অবস্থান করছে। এবার দেখো, পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য, পূর্ব পশ্চিমে মানে ম্যাপের দিকে তাকাও, একদম পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 1350 কিলোমিটার। এবং উত্তর দক্ষিণের বিস্তার হচ্ছে 240 থেকে 320 কিলোমিটার, মানে উত্তর দক্ষিণে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ম্যাপের দিকে লক্ষ্য করে দেখো, নিচ থেকে উপর দিকে ম্যাপের দিকে লক্ষ্য করে দেখো, দক্ষিণ থেকে উত্তর দিকে বা উত্তর থেকে দক্ষিণ দিকে এর বিস্তার হচ্ছে 240 থেকে 320 কিলোমিটার। এরপর দেখো, এই অঞ্চলের আয়তন, এই যে বিশাল বড় গাঙ্গেয় সমভূমি, ভারতের সবচেয়ে বড় সমভূমি গাঙ্গেয় সমভূমি, এর আয়তন হচ্ছে 3,57,000 বর্গ কিলোমিটার। 3,57,000 বর্গ কিলোমিটার। আঞ্চলিক ঢাল, জলবায়ু, মাটি এই সমস্ত উপর ভিত্তি করে গাঙ্গেয় সমভূমিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রধান 3টে ভাগে ভাগ করা হয়েছে। নাম হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি। এই যে গঙ্গা নদীকে 3টে প্রধান ভাগে ভাগ করা হয়েছে, ম্যাপের দিকে দেখো, একদম সিন্ধু নদের পূর্ব দিক থেকে, মানে যমুনা নদী থেকে এলাহাবাদ পর্যন্ত, যমুনা নদী থেকে এলাহাবাদ পর্যন্ত হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, এবং এলাহাবাদ থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি, এবং রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। তাহলে প্রথমে শুরু করব উচ্চ গঙ্গা সমভূমি। আগে বলেছিলাম গঙ্গা সমভূমির 3টে ভাগ, উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি। প্রথমে আলোচনা করব উচ্চ গঙ্গা সমভূমি সম্পর্কে। উচ্চ গঙ্গা সমভূমি কোথায় অবস্থিত? যমুনা নদীর বাম তীর থেকে এলাহাবাদ পর্যন্ত হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, অর্থাৎ গঙ্গা নদীর যে গতিপথ, যমুনা নদীর বাম তীর থেকে এলাহাবাদ অঞ্চল পর্যন্ত উচ্চ গঙ্গা সমভূমি অবস্থিত, মানে ওই অংশটাকে উচ্চ গঙ্গা সমভূমি বলা হয়। দেখো, যমুনা নদীর বাম তীর থেকে এলাহাবাদ পর্যন্ত অংশকে উচ্চ গঙ্গা সমভূমি বলে, এইভাবে তোমরা লিখতে পারো।
এরপর হচ্ছে এই অঞ্চলের গড় উচ্চতা। এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 100 থেকে 300 মিটার। এই অঞ্চলের গড় উচ্চতা 100 থেকে 300 মিটার। আগেই বলেছিলাম সমগ্র যে সমভূমি অঞ্চল তার কিন্তু উচ্চতা 300 মিটারের বেশি নয়। তাহলে এই অঞ্চলের গড় উচ্চতা 100 থেকে 300 মিটার এই অঞ্চলের গড় উচ্চতা। এরপরে জানবো এই অঞ্চলে প্রধান প্রধান যে নদীগুলির নাম। এই অঞ্চলে কোন কোন নদীগুলির পলি দ্বারা এই যে সমভূমি উচ্চগঙ্গা সমভূমি সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে রামগঙ্গা নদী, যমুনা নদী, গোমতী নদী আর ঘরঘরা নদী এখানকার প্রধান নদী। এই নদীগুলির প্রধানত এই নদীগুলির পলি দ্বারাই এই অঞ্চলের যে সমভূমি সৃষ্টি হয়েছে, সঞ্চয়জাত সমভূমি বা পলিগঠিত সমভূমি, এই উচ্চগঙ্গা সমভূমি সৃষ্টি হয়েছে এই প্রধান এই 4টি নদীর দ্বারা, রামগঙ্গা, যমুনা, গোমতী এবং ঘরঘরা। এগুলি হচ্ছে এই অঞ্চলের প্রধান নদী। এরপর দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, ভাবর। শিবালিকের পাদদেশীয় অঞ্চলে 8 থেকে 16 কিলোমিটার প্রস্থবিশিষ্ট নদীবাহিত বালি, নুড়ি, পাথর ইত্যাদি সঞ্চিত হয়ে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি হয়েছে। একে ভাবর বলে। ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি হয়েছে কী দ্বারা? শিবালিকের পাদদেশীয় অঞ্চলে, মানে যেখানে এদিকে দেখো, ম্যাপের দিকে দেখো, যেখানে শিবালিক পর্বতমালা শেষ হয়েছে সেই জায়গায়, মানে তার নিচের অংশে যে উপত্যকা সৃষ্টি হয়েছে, শিবালিক পর্বতমালা যেখানে শেষ হয়েছে সেই অংশে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি দ্বারা একটা ভূমিরূপ সৃষ্টি হয়েছে, একটা ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয়েছে, একটা ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয়েছে। এর ফলে কী হয়েছে, এখানে যে নদীগুলো আছে এই নদীগুলো এর নিচ দিয়ে প্রবাহিত হয়, মানে অন্তঃসলিলা, মানে মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়। অন্তঃসলিলা রূপে এই নদীগুলি প্রবাহিত হয়। এগুলো আবার কখন বের হয়? তরাই অঞ্চলে, পশ্চিমবঙ্গে যে তরাই অঞ্চল আছে এখানেও তরাই অঞ্চলে, বা ভাবর যেখানে শেষ হচ্ছে সেই তরাই অঞ্চলে কিন্তু এই নদীগুলি আবার বাইরে বেরিয়ে আসে। তাহলে বুঝতে পারছো, মাটির তলা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, বলা হয় নদীগুলি অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয়। এই যে নুড়ি, কাঁকড়, বালি এই সমস্ত যে ঢেউ খেলানো যে অঞ্চলটা একে বলা হয় ভাবর অঞ্চল। ভাবর, মনে থাকবে, ভাবর অঞ্চল। তাহলে যদি বলা হয় ভাবর অঞ্চল কাকে বলা হয়, তাহলে আমরা বলবো শিবালিকের পাদদেশী অঞ্চলে নুড়ি, কাঁকড়, বালি, পাথর ইত্যাদি দ্বারা ঈষৎ ঢেউ খেলানো একটি ভূমিরূপের সৃষ্টি হয়, যাকে ভাবর বলা হয়। এবার আসবো পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে আসছে ভাবরের দক্ষিণে নদীগুলি বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমির সৃষ্টি করেছে। একে বলা হয় তরাই। কি বললাম? জলাভূমির সৃষ্টি করেছে, একে বলা হয় তরাই। তাহলে ভাবর অঞ্চল যেখানে শেষ হচ্ছে, ভাবর অঞ্চল যেখানে শেষ হচ্ছে সেখানে একটা জলাভূমির সৃষ্টি হয়েছে। আমরা জানি তরাই মানে কি? তরাই মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমিরূপ। তরাই মানে স্যাঁতস্যাঁতে ভূমিরূপ। তাহলে ভাবর অঞ্চল যেখানে শেষ হচ্ছে সেখানে বিভিন্ন রকম জলাভূমির সৃষ্টি হয়েছে, একটা অনেকটা অঞ্চল জুড়ে জলাভূমির সৃষ্টি হয়েছে। এই জলাভূমিকে কি বলা হয়? তরাই। পশ্চিমবঙ্গে একে ডুয়ার্স বলা হয়। তরাইও বলা হয়, আবার ডুয়ার্সও বলা হয়। এর বিস্তার হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার। এই যে তরাই অঞ্চলটা, এর বিস্তার হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার। তাহলে বোঝা গেল তরাই অঞ্চল কাকে বলে। এবার আমরা জানবো যে গঙ্গা সমভূমির যে ভাঙর কাকে বলে। ভাঙর কাকে বলে? আমরা আগে পড়লাম ভাবর, এবার কি জানবো? ভাঙর। উচ্চগঙ্গা সমভূমিতে পুরানো পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর। উচ্চগঙ্গা সমভূমিতে যেখানে প্রাচীন পলি দিয়ে যে সমস্ত অঞ্চল সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ভাঙর। নামটা মনে রাখবে, ভাঙর। কোশ্চেন আসে, 1 নম্বরের কোশ্চেন আসে বা ছোট কোশ্চেন আসে, ভাঙর কাকে বলে। তাহলে উচ্চগঙ্গা সমভূমিতে প্রাচীন পলির দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর। এবার নবীন পলি গঠিত অঞ্চল, তাহলে প্রাচীন পলি দ্বারা যেগুলো হয়েছে সেকে ভাঙর বলা হয়, আর নবীন পলি দ্বারা মানে নতুন পলি দ্বারা যেগুলো গঠিত হচ্ছে তাকে বলা হয় খাদার। তাকে বলা হয় খাদার। আমরা আগে সিন্ধু সমভূমিতে পড়েছিলাম, সিন্ধু সমভূমিতে পড়লাম বেট। তাহলে সিন্ধু সমভূমিতে পড়েছিলাম নবীন পলিগঠিত অঞ্চলকে সিন্ধু সমভূমিতে বলা হয় বেট, পাঞ্জাবে বলা হয় বেট, কিন্তু এই উচ্চগঙ্গা সমভূমিতে বলা হয় খাদার। নামটা মনে রাখবে, খাদার বলা হয়। উচ্চগঙ্গা সমভূমিতে নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। এবার আমরা মধ্যগঙ্গা সমভূমি সম্পর্কে আলোচনা করব। গঙ্গা সমভূমির দ্বিতীয় ভাগ মধ্যগঙ্গা সমভূমি। আগে জানলাম উচ্চগঙ্গা সমভূমি, এবার দ্বিতীয় ভাগ মধ্যগঙ্গা সমভূমি। মধ্যগঙ্গা সমভূমির অবস্থান কোথায়? এলাহাবাদ থেকে রাজমহল পর্যন্ত হচ্ছে মধ্যগঙ্গা সমভূমির বিস্তার। তাহলে আগে দেখেছিলাম যমুনা নদীর বাম তীর থেকে এলাহাবাদ পর্যন্ত উচ্চগঙ্গা, এবার হচ্ছে এলাহাবাদ থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে মধ্যগঙ্গা সমভূমির বিস্তার। এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 30 থেকে 100 মিটার। 30 থেকে 100 মিটার। আগে কি বলেছিলাম?
300 মিটার পর্যন্ত হয়েছিল, 100 থেকে 300 মিটার। এবার দেখো 30 থেকে 100 মিটার। আগে উচ্চ গঙ্গা সমভূমি ছিল 100 থেকে 300 মিটার, এবার মধ্যগঙ্গা দেখো 30 থেকে 100 মিটার, অর্থাৎ এখানে ঢাল কমে গেল। তাহলে এখানে যে সমভূমিটা রয়েছে এর উচ্চতা অনেক কম আগের থেকে। এবার হচ্ছে এই অঞ্চলের প্রধান প্রধান নদী, কোন কোন নদী দ্বারা এই সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে বা এই সঞ্চয়জাত বা পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়েছে। ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন, এগুলি হচ্ছে এখানকার প্রধান নদী। ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন এগুলো হচ্ছে এখানকার প্রধান নদী। এই অঞ্চলে বহু জলাভূমি দেখা যায়, এই অঞ্চলে বহু জলাভূমি দেখা যায়, যেগুলো দক্ষিণ বিহারে জলা বা তাল নামে পরিচিত। কি বললাম? জলা বা তাল। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে তাল কাকে বলে। তাহলে তাল কাকে বলে যদি কোশ্চেন আসে তাহলে আমরা বলবো মধ্য গঙ্গা সমভূমি অঞ্চলে প্রচুর জলাভূমি দেখা যায় বা বহু জলাভূমি দেখা যায়, যাকে যাকে দক্ষিণ বিহারে, মনে রাখবে, দক্ষিণ বিহারে তাল বলা হয়। এবং উত্তর বিহারে কিন্তু এগুলিকে চাউর বলা হয়, উত্তর বিহারে এগুলিকে চাউর বলা হয়। অনেক সময় একসঙ্গে কোশ্চেন আসে তাল এবং চাউর কাকে বলে। তাহলে উত্তর বিহারে চাউর আর দক্ষিণ বিহারে তাল বলা হয় এই সমস্ত জলাভূমিগুলিকে। এবার এখানকার নদী মধ্যবর্তী বালুচরগুলি দিয়ারা ভূমি নামে পরিচিত। কি বললাম? দিয়ারা ভূমি নামে পরিচিত। তাহলে বালুচর কোনগুলো? নদী মধ্যবর্তী বালুচর, মানে একটি নদী হয়তো বয়ে আসছে, নদীর মাঝখানে পলি পড়ে পড়ে বালুচর সৃষ্টি হয়েছে, নদীর মাঝখানে পলি পড়ে পড়ে বালুচর সৃষ্টি হয়েছে। সেই যে চড়াগুলি আছে সেই চড়াগুলিকে বলা হয় দিয়ারা ভূমি। কি বলে? দিয়ারা ভূমি। তাহলে মধ্য গঙ্গা সমভূমিতে নদী মধ্যবর্তী বালুচরগুলিকে বলা হয় দিয়ারা ভূমি। এবার আমরা জানবো গঙ্গা নদীর যে গঙ্গা সমভূমির তৃতীয় অংশ নিম্ন গঙ্গা সমভূমি সম্পর্কে। তাহলে প্রথমে আমরা জানলাম উচ্চ গঙ্গা সমভূমি, তারপরে মধ্য গঙ্গা সমভূমি, এবার গঙ্গা সমভূমির লাস্ট এবং 3 নম্বর অংশ যেটা হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। নিম্ন গঙ্গা সমভূমির বিস্তার কোথায়, মানে অবস্থানটা কোথায়? রাজমহল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। ম্যাপের দিকে তাকাও, রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর বা গঙ্গা সমভূমির যে অংশ তাকে বলা হয় নিম্ন গঙ্গা সমভূমি। এখানকার গড় উচ্চতা 30 মিটার। লক্ষ্য করে দেখো, উচ্চ গঙ্গা সমভূমি ছিল 100 থেকে 300 মিটার, মধ্য গঙ্গা সমভূমির উচ্চতা ছিল 30 থেকে 100 মিটার। এবার নিম্ন গঙ্গা সমভূমির উচ্চতা দেখো 30 মিটার। অর্থাৎ ওই যে উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি এবং তারপরে যে নিম্ন গঙ্গা সমভূমি এলো, নিম্ন গঙ্গা সমভূমি কিন্তু ওই দুটোর থেকে অনেকটা নিচু এলাকা। বোঝা যাচ্ছে? তাহলে উচ্চ গঙ্গা এবং মধ্য গঙ্গার থেকে নিম্ন গঙ্গা কিন্তু নিচু এলাকা। এবার হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল আর পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া সমগ্র পশ্চিমবঙ্গের সমস্তটা কিন্তু নিম্ন গঙ্গার অন্তর্ভুক্ত। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল বাদ দিলে আর পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিলে পুরো পশ্চিমবঙ্গটা কিন্তু নিম্ন গঙ্গা সমভূমির অন্তর্গত। এবার এখানে কি কি প্রধান প্রধান নদী রয়েছে সেইগুলি সম্পর্কে জানা যাবে। এখানে রয়েছে চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী, হুগলি, বিদ্যাধরী, পদ্মা যদিও বাংলাদেশে আছে তবুও পদ্মা নদীটা নিম্ন গঙ্গা সমভূমির অন্তর্গত। তাহলে চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী, হুগলি, বিদ্যাধরী, পদ্মা ইত্যাদি এখানকার প্রধান নদী। এছাড়া আরও অনেক নদী আছে, যেমন দামোদর, অজয়, তারপরে পিয়ালি, বিদ্যাধরী, মাতলা, এই সমস্ত নদীগুলি কিন্তু এই নিম্ন গঙ্গা সমভূমির অন্তর্গত। এবার হচ্ছে এই সমভূমির 2/3 অংশ বদ্বীপ সমভূমি নামে পরিচিত। তাহলে 2/3 অংশ বদ্বীপ সমভূমি, যেহেতু এটা গঙ্গার মোহনা অঞ্চল এবং এখানে অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে, এই বদ্বীপ সৃষ্টি হওয়ার কারণে একে বদ্বীপ সমভূমিও বলা হয়ে থাকে। এবার দেখো এখানে খাঁড়ি, ম্যানগ্রোভ বনভূমি এবং বালিয়াড়ি দেখা যায়। খাঁড়ি মানে কি? খাঁড়ি হচ্ছে যেখানে নদী মোহনা অর্থাৎ সমুদ্রে মিশেছে। সেখানে কি হয়, সমুদ্রের জল অনেক সময় জোয়ার ভাটার সময় নদীর মধ্যে ঢুকে পড়ে। এই নদীর মধ্যে ঢুকে পড়ার ফলে কী হয়, নদীর যে খাত সেটা বড় হয়ে যায় এবং বড় হয়ে অনেকটা বড় খাতের মতো অংশ দেখা যায়। একে বলা হয় খাঁড়ি। যেমন সুন্দরবনে দুর্গাদুয়ানি খাঁড়ি এক ধরনের খাঁড়ি। তাহলে এই যে খাঁড়ি যে ভূমিরূপটা এই নিম্ন গঙ্গা সমভূমিতে দেখা যায়। এছাড়া দেখা যায় ম্যানগ্রোভ বনভূমি আর রয়েছে বালিয়াড়ি। এই বালিয়াড়ি এই নিম্ন গঙ্গা সমভূমিতে দেখা যায়। তাহলে আমরা উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি সম্পর্কে জানলাম।
এবার আমরা জানবো পরবর্তী অংশ, একদম মেন পয়েন্টে যেগুলো ছিল ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে সিন্ধু সমভূমি পড়া হলো, গাঙ্গেয় সমভূমি পড়া হলো, এবার আমরা ব্রহ্মপুত্র উপত্যকা সম্পর্কে জানবো। তাহলে এবার আমরা উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলের শেষ অংশ ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে আলোচনা করব। ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে আলোচনা করব। এবার প্রথমে আমরা জানবো যে ব্রহ্মপুত্র উপত্যকাটা অবস্থান কোথায়, এটি কোথায় অবস্থিত। গাঙ্গেয় সমভূমির পূর্বে অসমে ব্রহ্মপুত্র নদ ও তার বিভিন্ন উপনদী নিয়ে যে সমভূমি গঠন করেছে তাকে বলা হয় ব্রহ্মপুত্র উপত্যকা। গাঙ্গেয় সমভূমির পূর্বে, তাহলে এটা সিন্ধু সমভূমি, এটা গাঙ্গেয় সমভূমি, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে গাঙ্গেয় সমভূমির পূর্বে ব্রহ্মপুত্র উপত্যকা অবস্থিত। পরের লাইনে দেখো, উত্তরে শিবালিক পর্বতমালা এবং দক্ষিণে মেঘালয় মালভূমির মধ্যবর্তী অঞ্চলে এই সমভূমি অবস্থিত। তাহলে ভালো করে এই যে ব্রহ্মপুত্র উপত্যকাটা তার অবস্থানটা দেখো, ম্যাপের দিকে তাকাও, দেখো ব্রহ্মপুত্র যে উপত্যকা তার অবস্থান দেখো, উত্তর দিকে রয়েছে শিবালিক পর্বতমালা, উত্তর দিকে রয়েছে শিবালিক পর্বতমালা, নিচে রয়েছে মেঘালয় মালভূমি, মানে দক্ষিণ দিকে রয়েছে মেঘালয় মালভূমি, তার মাঝখানে অবস্থান করছে আসামে ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে উত্তর দিকে শিবালিক পর্বতমালা, দক্ষিণ দিকে মেঘালয় মালভূমির মাঝখানে আসামে ব্রহ্মপুত্র উপত্যকা অবস্থান করছে। এবার দেখো এই উপত্যকায় কী কী দেখা যায়। এই উপত্যকায় স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বহু নিচু জলাভূমি, বালুচর, নদীদ্বীপ ইত্যাদি দেখা যায়। তাহলে স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলাভূমি, বালুচর ইত্যাদি ব্রহ্মপুত্র উপত্যকায় দেখা যায়। এবার এইখানকার মাজুলি দ্বীপ, মাজুলি বালুচর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, নিশ্চয়ই নামটা শুনেছ। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত। তাহলে আবার দেখে নাও ভালো করে ম্যাপের দিকে, ব্রহ্মপুত্র অবস্থান কোথায়? গঙ্গা নদীর পূর্ব দিকে, মানে গঙ্গা সমভূমির পূর্ব দিকে, শিবালিক হিমালয়ের দক্ষিণে আর মেঘালয় মালভূমির উত্তর দিকে, উত্তর এর মাঝে যে অংশটা রয়েছে তাকে বলা হয় ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে আজকের ক্লাসে আমরা উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল সম্পর্কে জানলাম। এখানে সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র উপত্যকা এই তিনটে যে ভাগ সেগুলি সম্পর্কে বিস্তারিত জানলাম। এই ক্লাস থেকে নোটস, এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের অ্যাপ LRNR গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।